200 একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে তিহার জেল। এশিয়ার সবচেয়ে বড় জেলগুলোর মধ্যে একটি হলো তিহার জেল। এই জেলে যতজন কয়েদি রাখা যায় তার থেকে 4-5 গুণ বেশি কয়েদি রাখতে হয় বিভিন্ন কারণে। তার মধ্যে একটি কারণ হলো এই জেলটি অত্যন্ত কড়া সুরক্ষার মধ্যে থাকে। তিহার জেলে আলাদা আলাদা 10টি জেল আছে, কিন্তু জেল নম্বর 3-এ ফাঁসি দেওয়া হয়। ভারত স্বাধীন হওয়ার পর তিহার জেলের ওই 3 নম্বর জেলে এখনো পর্যন্ত 35টি ফাঁসি দেওয়া হয়েছে। যদিও ফাঁসি বা মৃত্যুর সাজাপ্রাপ্ত কয়েদিদের কোনো রেকর্ড রাখার নিয়ম নেই। তিহার জেলের ওই 3 নম্বর জেলের আশেপাশের এলাকাকে এই জন্য ভৌতিক এলাকা বলা হয়। অনেক ভৌতিক ঘটনা আছে ওই 3 নম্বর জেলের ওই এরিয়াতে, কিন্তু একজন আতঙ্কবাদীর ভূতের গল্প ভীষণভাবে বিখ্যাত হয়েছে। বলা হয় ওখানে অদ্ভুত অদ্ভুত ভৌতিক আওয়াজ শোনা যায়। ওই জায়গার নিরাপত্তার দায়িত্বে থাকে তামিলনাড়ু স্পেশাল পুলিশ। তারাও অনেকবার অনেক রকম অভিযোগ করেছে যে কেউ কোথাও নেই, কিন্তু তাদেরকে কেউ মারছে, গলা টিপে ধরছে, হঠাৎ করে আক্রমণ করছে। তারা অদ্ভুত অদ্ভুত আওয়াজ মাঝে মধ্যেই শুনতে পায়। সবচেয়ে বেশি যার ভূত দেখা যায় বলে শোনা যায় তার নাম হলো মকবুল বাট। একবার 3 নম্বর জেলের একটা সেলে 3 জন কয়েদি একসাথে রাখা ছিল। সকালে একজনকে মৃত পাওয়া যায়। যাকে সন্দেহ করা হচ্ছিল তাকে জিজ্ঞেস করলে সে বলে আমাকে মকবুল বাটের ভূত বলেছে ওকে মারতে। আজকের এই পর্বে আমরা তিহার জেলে মকবুল বাটের ভূতের উপদ্রবের কথাই শুনব। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। মকবুল বাটের ভূতের গল্প জানার আগে আমরা জেনে নিই কে ছিল এই মকবুল বাট, কি হয়েছিল তার সাথে। ভারত স্বাধীন হওয়ার আগে জম্মু কাশ্মীরে মকবুল বাটের জন্ম হয়। সেই সময় ভারত পাকিস্তান একসাথে ছিল আর কাশ্মীর একটা স্বাধীন রাজ্য ছিল। পুরো নাম হলো মোহাম্মদ মকবুল বাট। 18 ফেব্রুয়ারি 1938 সালের ব্রিটিশ ভারতের কাশ্মীর এবং জম্মু রাজ্যের কাশ্মীর উপত্যকার কুপওয়ারা জেলার ত্রেগ্রাম গ্রামে একটি কাশ্মীরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবার নাম হলো গোলাম কাদির বাট। মকবুল বাট পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। সে জম্মু কাশ্মীরের সেন্ট স্টিফেন কলেজ থেকে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করেছিল। তারপর কলেজের পড়াশুনো শেষ করে সে উচ্চশিক্ষার জন্য পেশোয়ার ইউনিভার্সিটিতে চলে যায়। সেই সময় ভারত পাকিস্তান একসাথে থাকার কারণে তার কোনো অসুবিধেই হয়নি। পেশোয়ার ইউনিভার্সিটিতে বিখ্যাত শায়ের আহমেদ ফারাজের সাথে তার দেখা হয়। উর্দু ভাষা এবং শায়েরির প্রতি মকবুল বাটের ভীষণই আগ্রহ ছিল। তাছাড়া পেশোয়ার ইউনিভার্সিটিতে সে জার্নালিজম নিয়ে পড়াশুনো করত। তারপর ওখানকারই একটা উর্দু খবরের কাগজ যার নাম আঞ্জাম, তাতে কাজ করে। কিছুদিন কাজ করার পরে সে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের বার্মিংহামে চলে যায়। এর মধ্যে এদিকে ভারত স্বাধীন হয়। ভারত আর পাকিস্তান দুভাগে ভাগ হয়ে যায় আর কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু কাশ্মীরকে স্বাধীন করার জন্য কিছু মানুষ ছিল যারা ওই সময় থেকেই লড়াই করছিল। মকবুল বাট যখন ইংল্যান্ডে ছিল তখনই সে জম্মু কাশ্মীর ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের গঠন করে। কাশ্মীরকে স্বাধীনভাবে পাওয়ার জন্য লড়াই করাটাই হলো এই অর্গানাইজেশনের কাজ। কাশ্মীরকে স্বাধীন করার জন্য যত অর্গানাইজেশন লড়াই করেছে তার মধ্যে জম্মু কাশ্মীর ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ছিল অন্যতম। স্বাধীন কাশ্মীর পাওয়ার জন্য মকবুল বাট তার এক বন্ধুর সাথে এই অর্গানাইজেশনের মাধ্যমে পুলিশ ও আর্মির সাথে অনেক লড়াই করেছে। যদিও সে তখন ইংল্যান্ডে থাকতো। তারপর সে ইংল্যান্ড থেকে আগে পাকিস্তানে যায়, পাকিস্তান থেকে ভারতে আসে। ভারতে ফিরে এসে মানুষকে স্বাধীন কাশ্মীরের জন্য উস্কানিমূলক বার্তা দিতে থাকে। এইভাবে সে সরাসরি ভারত বিরোধী কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে। বলা হয় কাশ্মীরের প্রথম পোস্টার বয় ছিল মকবুল বাট। উচ্চশিক্ষিত একজন সুদর্শন ব্যক্তি সে, তাই দিন দিন তার সাপোর্টারও বাড়ছিল। তার অর্গানাইজেশনে প্রচুর মানুষ জয়েন করছিল। 1966 সালে মকবুল বাটের জম্মু কাশ্মীর ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অর্গানাইজেশনের লোকজনের সাথে পুলিশের একটা লড়াই হয়। পুলিশের এনকাউন্টারে মকবুল বাটের একজন সাথী যার নাম ঔরঙ্গজেব সে মারা যায়। কিন্তু এই এনকাউন্টারে অমর চাঁদ নামে সিআইডির একজন অফিসারও মারা যায়।
সিআইডি অফিসার ওমর চাঁদের মৃত্যুর জন্য মকবুল বাট আর ওর অন্য একজন সাথী কালা খানকে পুলিশ গ্রেপ্তার করে। ভারত বিরোধী কাজকর্মে লিপ্ত হওয়ার পরেই প্রথমবার মকবুল বাট গ্রেপ্তার হয়েছিল। তারপর সিআইডি অফিসারকে মারার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলে। সে তার বিরুদ্ধে এই অভিযোগ স্বীকার করে নেয়, আর এই মামলায় তার মৃত্যুর সাজা হয়। তারপর তাকে শ্রীনগরের জেলে পাঠিয়ে দেওয়া হয়। শ্রীনগরের জেলে থাকাকালীন 1968 সালে সে আরও দুজন কয়েদির সাথে সুড়ঙ্গ বানিয়ে জেল থেকে পালিয়ে সে পাকিস্তানে চলে যায়। সেখান থেকে নিজের অর্গানাইজেশনের মাধ্যমে কাশ্মীরের লোকজনকে উস্কানিমূলক বার্তা দিতে থাকে আর ভারত বিরোধী কাজকর্ম করায়। এইভাবে 3 বছর কেটে যায়। এরপর 1971 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের গঙ্গা নামক একটা বিমান, যেটা শ্রীনগর থেকে লাহোরে যাচ্ছিল, সেই বিমানকে মকবুল বাট, হাসিম কুরেশি আর আশরফ ভাট নামক দুজনকে দিয়ে হাইজ্যাক করায়। তারপর ওই বিমান থেকে ক্রু মেম্বার আর প্যাসেঞ্জারদের নামিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই বিমান হাইজ্যাকিংয়ের অভিযোগের পরে হাসিম কুরেশিকে অ্যারেস্ট করা হয়। সে জানায় মকবুল বাটের কথায় সেই গঙ্গা নামক বিমানটিকে হাইজ্যাক করেছিল। 1971 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে ভীষণ যুদ্ধ বাধে এবং পরিস্থিতি আরও খারাপ হয়। যুদ্ধের পরে ভারত পাকিস্তানের উপর ভীষণ প্রেশার করে যে মকবুল বাটকে গ্রেপ্তার করে ভারতের হাতে দিতে হবে। সে অলরেডি ভারতে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আবার একটা বিমান হাইজ্যাকিংয়ের অভিযোগ তার ওপর রয়েছে। 1972 সালে পাকিস্তান তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়, কিন্তু ভারতের হাতে দেয় না। তারপর 1974 সালে আবার পাকিস্তান তাকে জেল থেকে ছেড়ে দেয়। মকবুল বাট ভাবল যুদ্ধ শেষ হয়েছে, পরিস্থিতি একটু ঠান্ডা আছে, এই সময় কাশ্মীরে যাওয়া যেতে পারে। কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই খবরটা পেয়ে যায়। সে কাশ্মীরে আসার সাথে সাথেই গ্রেপ্তার হয়। শ্রীনগরের জেল থেকে মকবুল আবার পালাতে পারে ভেবে ওকে দিল্লির তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর তার মামলার শুনানি চলতে থাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কিন্তু তার মৃত্যু সাজা বহাল থাকে। মকবুল বাট তখনকার রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংয়ের কাছে মার্সি পিটিশন দেয়, সেটাও খারিজ হয়ে যায়। এই সময় মকবুল বাটের অর্গানাইজেশন তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রচুর অশান্তি করে। কিছু মানুষকে কিডন্যাপ করে, তার বদলে ছেড়ে দেওয়ার দাবিও করে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে মকবুল বাটকে ছাড়া হয় না। এই সময় একটা ঘটনা ঘটে। ইংল্যান্ডের বার্মিংহামে একজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট ছিলেন, তার নাম রবীন্দ্র মাহাত্রে। মকবুল বাটের অর্গানাইজেশন তাকে কিডন্যাপ করে। তারা সরাসরি ইন্ডিয়ান গভর্নমেন্টকে থ্রেটনিং দেয়, যদি মকবুল বাটকে ছাড়া না হয় তাহলে তারা রবীন্দ্র মাহাত্রেকে প্রাণে মেরে ফেলবে। সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্যান্ড এটাই ছিল, কোনো কিছুর বিনিময়ে মকবুল বাটকে ছাড়া হবে না। কিছুদিন পরে রবীন্দ্র মাহাত্রের মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে 3টে গুলি ছিল। 1984 সালের 6 ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পরে এই দিনই ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচণ্ড একটা কঠিন পদক্ষেপ নেয়। 7 ফেব্রুয়ারিতে তিহার জেলের ডিজিপি মিস্টার আর.এস. সেঠি ফ্লাইট নিয়ে কাশ্মীরে পৌঁছন। ওখানকার আদালত থেকে মকবুল বাটের ব্ল্যাঙ্ক ডেথ ওয়ারেন্ট সাইন করানোর জন্য, কারণ তাকে মৃত্যুর সাজা ওখানকারই লোয়ার কোর্ট থেকে দেওয়া হয়েছিল। সেই সময় মকবুল বাটের উকিল জানতে পেরে যায় যে তার ফাঁসি হতে যাচ্ছে। ফারুক আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন তখন। এই খবর চারিদিকে দ্রুত ছড়াতে শুরু করে। গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছিল যাকে ছাড়ানোর জন্য এত কিছু করছে মকবুল বাটের অর্গানাইজেশন, তার ফাঁসির পরে পরিস্থিতি কতটা উত্তপ্ত হতে পারে। সেই কারণে তিহার জেলের আশেপাশে 144 ধারা জারি করা হয় আর কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়। তিহার জেল কর্তৃপক্ষের এই ভয় ছিল যে আতঙ্কবাদীরা মকবুল বাটকে ছাড়ানোর জন্য যা খুশি করতে পারে। 1986 সালের 11 ফেব্রুয়ারি মকবুল বাটের ফাঁসির তারিখ নির্ধারিত হয়। ওই দিন সকালে তিহার জেল নম্বর 3-এ মকবুল বাটকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির পরে মকবুল বাটের মৃতদেহ তার পরিবারকে দেওয়া হয় না, কারণ তাতে কাশ্মীরে আরও অশান্তি বাড়ার আশঙ্কা ছিল। মকবুল বাটই হলো প্রথম সেই ব্যক্তি যার মৃতদেহ তিহার জেলের মধ্যে কবর দেওয়া হয়। এটাই ছিল মকবুল বাটের সম্পূর্ণ কাহিনী। তার ফাঁসির পরেই তিহার জেলে ভূতের গল্প শুরু হয়। মকবুল বাট তিহার জেলে অত্যন্ত জনপ্রিয় ছিল।
একে তো উচ্চশিক্ষিত সুদর্শন একজন ব্যক্তি যে খুব সুন্দর কথাবার্তা বলতে পারত, তাছাড়া উচ্চশিক্ষিত হওয়ার কারণে যদি কারোর কোনো নোটিশ বা সমন আসতো বা এমন কোনো অ্যাপ্লিকেশন করতে হতো যেগুলো ইংরেজিতে লিখতে হবে, সবাই মকবুল বাটের কাছেই যেত। তারপর একেবারে হঠাৎ করেই তার ফাঁসি হয়ে যায়। তো 3 নম্বর জেলের ফাঁসি ঘরের আশেপাশে মকবুল বাটের ভূতের গল্প শোনা যেত। সাধারণত 3 নম্বর জেলের সেলগুলোতে মৃত্যু সাজাপ্রাপ্ত কয়েদিদের রাখা হতো, কিন্তু যদি কোনো কয়েদি জেলের মধ্যে মারামারি, অশান্তি অথবা অত্যন্ত ভয়ানক অপরাধী যারা, শাস্তি হিসেবে তাদেরকে 3 জনের গ্রুপ করে এই 3 নম্বর জেলের সেলে রেখে দেওয়া হতো। এরকমই একবার 3 জন কয়েদিকে একটা সেলে রাখা হয়েছিল। সকালে যখন ইন্সপেকশনে জেলের তরফ থেকে যাওয়া হয়, দেখা যায় 3 জনের মধ্যে একজন মৃত। জিজ্ঞাসাবাদ করার পরে যাকে সন্দেহ করা হচ্ছিল সে বলল, আমি তো ঘুমোচ্ছিলাম, ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু রাতে স্বপ্নে মকবুল বাট বলল যে ওকে মেরে ফেল, আর আমার নিজের ওপর কোনো কন্ট্রোল ছিল না, আমি ওকে মেরে ফেললাম। ওই কয়েদির পরে অবশ্যই সাজা হয়েছিল, কারণ আইন কানুনে ভূত প্রেতের কোনো জায়গা নেই। কিন্তু 3 নম্বর জেলের সেলে যারাই থাকতো তারা অনেকেই বলতো তারা মকবুল বাটকে দেখেছে। মকবুল বাট যতদিন জেলে ছিল সে সবসময় সাদা খাদির কুর্তা আর পাজামা পরে থাকতো। যারা তার ভূতকে দেখেছে তারা প্রত্যেকেই বলেছে ওই পোশাকেই তারা তাকে দেখেছে। 3 নম্বর জেলের সেলগুলোতে মৃত্যু সাজাপ্রাপ্ত কয়েদিরা ছাড়াও যারা ভয়ঙ্কর অপরাধী, যারা ভয়ানক ক্রাইম করে তারপরে জেলে এসেছে, তাদেরকেই রাখা হতো। কিন্তু বলা হয় তারাও মকবুল বাটের ভূতের ভয়ে তটস্থ হয়ে থাকতো। কখনো কখনো মকবুল বাটের ভূত দেখে কয়েদিরা ভয়ে আতঙ্কে প্রচণ্ড চিৎকার করে উঠত। কয়েদিরা মকবুল বাটের ভূত দেখেছে এই ব্যাপারটা অবধি তো ঠিকই ছিল, কিন্তু যারা জেলের নিরাপত্তার দায়িত্বে ছিল, তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্স, তারাও মকবুল বাটের ভূত দেখতে পেত কখনো কখনো। মকবুল বাট নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদেরও গলা টিপে ধরত। বলা হয় যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল আর ফাঁসির ঘরের আশেপাশে মকবুল বাটের ভূত ঘুরে বেড়াতো। হঠাৎ হঠাৎ কারোর সামনে এসে দেখা দিত, মুখে থাকতো হালকা হাসি। উল্টো দিকে আবার অনেকে মকবুল ভাটের ভূতকে ভয় পেত না। তারা বলতো তাদের স্বপ্নে মকবুল ভাট এসে বলেছে তাদের কারো তাড়াতাড়ি জামিন হয়ে যাবে, কেউ তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়েও যাবে, এই সব ভালো খবর। আর তাদের সাথে সেই ভালো জিনিসগুলো ঘটেওছে। তিহার জেলের শুধু কয়েদিরা নয়, জেল অফিসিয়ালেও প্রচুর মানুষ আছে যারা এখনও মকবুল ভাটের ভূত দেখতে পায় বলে দাবি করে। এই হলো মকবুল বাট আর তিহার জেলের মধ্যে তার ভূতের কাহিনী। ভারত বিরোধী কাজকর্ম করা আতঙ্কবাদী মকবুল বাটের ফাঁসি আর তিহার জেলের মধ্যে তার ভূতের কাহিনী শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।